বসের সাথে শুতে লজ্জা করল না, অথচ তার সামনে ড্রেস চেঞ্জ করতে লজ্জা করছে। সতীপনা দেখানোর টাইমিংটা বেশ অদ্ভুত তো। মূল চ্যাপ্টার শেষ করার পর এখন প্রচ্ছদ ঢাকতে চাইছো? সোফার উপর আয়েশি ভঙ্গিতে বসে তিক্ত গলায় কথাগুলো বলল নিসর্গ হৃদবম চৌধুরী। নিসর্গের বিষাক্ত বাক্যগুলো তীরের মতো এসে বিঁধল মান্তাসার বুকে। তার ফর্সা মুখটা অপমানে মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করল। চোখের কোণে নোনা জল টলমল করলেও সে সেটাকে গড়িয়ে পড়তে দিল না। এই লোকটার সামনে নিজেকে আর দুর্বল প্রমাণ করতে চায় না সে। কাঁপা হাতে ওড়নার প্রান্তটা আরও শক্ত করে জড়িয়ে ধরল মান্তাসা। বারুত্রেক শ্বাস টেনে সে সরাসরি নিসর্গের চোখের দিকে তাকালো, যেই দৃষ্টিতে কোনো ভয় নেই, দুর্বলতা নেই, আছে শুধু এক বুক ঘৃণা। নিসর্গ ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ঝুলিয়ে অবলীলায় পা নাচাচ্ছে। তার এক্সপ্রেশনই বলে দিচ্ছে মান্তাসার এই বিধ্বস্ত অবস্থা তাকে পৈশাচিক আনন্দ দিচ্ছে। মান্তাসা তেড়ে এসে নিসর্গের শার্টের কলার চেপে ধরল। শ্রুতি একটু গলায় বলল, আপনার মনের ভেতরটা যে এতটা নোংরা সেটা আমার জানা ছিল না স্যার। আপনার ওপরটা যতটা মনোরম, ভেতরটা ঠিক ততটাই কৃষ্ণপক্ষীয় অন্ধকারের মতো কলুষিত। সৃষ্টিকর্তা আপনাকে রাজপুত্রের অবয়ব দিয়েছেন ঠিকই, কিন্তু সেই সুদৃশ্য আবরণের নিচে হাহাকার করছে এক কদর্য মানসিকতা। মান্তাসার তিরস্কার গায়ে মাখল না নিসর্গ, বরং সে মান্তাসার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিল। বক্র হেসে বলল, এই নোংরা লোকের সাথেই রাতভর থেকেছ তুমি। তোমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে এই নোংরা লোকের স্পর্শ লেগে আছে। মান্তাসা মুহূর্তেই থমকে গেল। নিসর্গের কথাটা তার বুকের ভেতর বিষের মতো ছড়িয়ে পড়ল। চোখ দুটো জ্বলে উঠল অপমানে, রাগে আর অদ্ভুত অসহায়তায়। সে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু নিসর্গের পেশিবহুল শরীরের কাছে সে নিতান্তই একটা পিঁপড়া। শক্তিতে না পেরে চেঁচিয়ে উঠল মান্তাসা, বদলোক, ছাড়ুন আমাকে। মান্তাসার আর্তনাদ নিসর্গের কানে পৌঁছায় বলে মনে হয় না। সে আরো শক্ত করে মান্তাসাকে নিজের বুকের সাথে পিষে ধরল। তার তপ্ত নিঃশ্বাস মান্তাসার কানে এসে লাগতেই সে ঘেন্নায় শিউরে উঠল। নিসর্গ মান্তাসার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ছাড়ার জন্য কি তোমাকে কাছে টেনেছি মিস মান্তাসা মেহেরিন। তোমার এই ঘেন্না মাখানো দৃষ্টি আমি খুব এনজয় করছি। মান্তাসা এবার আর ছট করল না, বরঞ্চ সে স্থির হয়ে গেল। পাথর শীতল চোখে সে সরাসরি নিসর্গের চোখের মণি বরাবর তাকাল। তীক্ষ্ণ কণ্ঠে শুধাল, গতরাতে কি আমি সত্যিই আপনার সাথে ছিলাম স্যার? সত্যিই কি আমাদের মধ্যে কিছু হয়েছে? মান্তাসার তীক্ষ্ণ প্রশ্নে নিসর্গের ঠোঁটের কোণে সেই পৈশাচিক হাসিটা আরো চড়া হলো। সে মান্তাসার কোমর থেকে এক হাত সরিয়ে নিজের শার্টের ওপরের বোতামগুলো একে একে খুলতে শুরু করল। শার্টটা কাঁধ থেকে সরিয়ে দিতেই উন্মুক্ত হলো তার সুঠাম বুক। নিসর্গ এবার মান্তাসার হাতটা সজোরে টেনে নিয়ে নিজের বুকের বাপাশে বসিয়ে দিল, যেখানে চামড়ার ওপর স্পষ্ট হয়ে আছে অসংখ্য গভীর নখের আঁচড়। কাঁধের কাছে ফুটে আছে দাঁতের স্পষ্ট কালশিটে দাগ। মান্তাসা ভয়ার্ত দৃষ্টিতে দাগগুলো দেখতে লাগল। নিসর্গ কুটিল হেসে বলল, নিজের হাতের কারুকাজ কি চিনতে পারছো না মান্তাসা? মান্তাসা পরাস্ত সৈনিকের ন্যায় মাথা নিচু করে নিল। ধরা গলায় বলল, আমাকে ফিরতে হবে হৃদবম। মা নিশ্চয়ই খুব টেনশন করছেন। নিসর্গ ফুঁ দিয়ে মান্তাসার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। নির্লিপ্ত গলায় বলল, তো আমি কি করব? মান্তাসা ধীরে ধীরে চোখ তুলে অসহায় ভঙ্গিতে বলল, আমি চেঞ্জ করব। আপনি বাইরে যান প্লিজ। ওয়াশরুমটাও তো নোংরা করে রেখেছেন। ওয়াশরুমে যাওয়ারও জো নেই। নিসর্গ চট করে উঠে দাঁড়াল, কিন্তু রুমের বাইরে গেল না, বরং পকেটে হাত গুঁজে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়াল। তার ঠোঁটের কোণে সেই কুটিল হাসিটা এখনো লেগে আছে। সে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, বাইরে যাব? আমার নিজের ঘরে আমি কোথায় থাকব সেটা কি এখন তুমি ঠিক করে দেবে মান্তাসা? মান্তাসা এবার সত্যিই কেঁদে ফেলবে এমন অবস্থা। সে কাতর গলায় বলল, প্লিজ হৃদবম, কথা বাড়াবেন না। আমি বাসায় না ফিরলে মায়ের প্যালপিটেশন হবে, মা পুলিশে খবর দেবেন।
পুলিশের কথা শুনে নিসর্গ এক পা এগিয়ে আসলো। নিচু হয়ে মান্তাসার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার মা জানেন তুমি কার সাথে আছো, আর পুলিশের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। তুমি বরং ভাবো, এই দাগগুলো যখন তোমার মা দেখবেন তখন তাকে কি কৈফিয়ত দেবে? বলবে কি এগুলো তোমার নিজেরই হাতের কারুকাজ? মান্তাসা শিউরে উঠল। তার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। নিসর্গের গায়ের করা পারফিউমের গন্ধটা এখন তার কাছে দমবন্ধকর মনে হচ্ছে। সে এক প্রকার জোর করেই নিসর্গকে রুমের বাইরে বের করে দিয়ে ভেতর থেকে দরজা লক করে দিল। রুমের কোথাও নিসর্গ নেই। তবুও নিসর্গের গায়ের ঘ্রাণে দম বন্ধ হয়ে আসলো মান্তাসার। সে এদিক ওদিক নজর ঘুরালো। অকস্মাৎ দেয়ালে ঝোলানো বড় আয়নাটার দিকে তাকাতেই তার নজর পড়ল নিজের পরনের শার্টটার দিকে। নিসর্গের ধূসর রঙের ওভারসাইজড শার্টটা তার শরীরে ঝুলে আছে। শার্ট থেকে আসা পারফিউমের সুবাস বারবার নিসর্গের উপস্থিতির কথা তাকে মনে করিয়ে দিচ্ছে। মান্তাসা কাঁপা হাতে শার্টের বোতামগুলো খুলতে শুরু করল। শার্টটা শরীর থেকে সরাতেই আয়নার দিকে তাকিয়ে মান্তাসার বুকটা ধক করে উঠল। সে আতঙ্কে নিজের মুখ চেপে ধরল যাতে চিৎকার বেরিয়ে না আসে। তার ফর্সা কাঁধ আর বুকের ওপর কালচে বেগুনি রঙের অসংখ্য কালসিটে দাগ। মান্তাসার শরীর কাঁপছে। সে ঝাপসা চোখে নিজের শরীরের ক্ষতগুলোর দিকে তাকিয়ে গতরাতের স্মৃতি হাতড়ানোর চেষ্টা করল, কিন্তু মস্তিষ্কের কোথাও যেন ঘন কুয়াশা জমে আছে। কিছুই মনে পড়ছে না তার। শুধু আবছা মনে পড়ে গতকাল তার কলিগ ইমার বার্থডে পার্টি ছিল। মান্তাসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না পার্টি অ্যাটেন্ড করার, কিন্তু তার বস নিসর্গ রিদ্দম চৌধুরীর করা নির্দেশ, ইমার বার্থডে পার্টিতে অফিসের সবার উপস্থিতি চাই। আমি কোনো অজুহাত শুনতে রাজি নেই। অগত্যা মান্তাসা পার্টিতে যাওয়ার মন স্থির করল। পার্টির জন্য মান্তাসা যখন তৈরি হলো তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই খানিকটা থমকে গেল। পরনে তার রক্তলাল রঙের একটি জর্জেট শাড়ি। তার দীর্ঘ কালো চুলগুলো একপাশে ছেড়ে রাখা, যা তার উন্মুক্ত কাঁধের ওপর দিয়ে জলপ্রপাতের মতো নেমে এসেছে। চোখে টেনে লাগানো গা কাজল আর ঠোঁটে শাড়ির সঙ্গে মানানসি গা লাল লিপস্টিক। কানে পড়েছে পাথরের ছোট ঝুমকো। সব মিলিয়ে তাকে দেখতে অপ্সরার মতো লাগছিল। এরপর মান্তাসা যখন পার্টিতে উপস্থিত হলো তখন ছোট বড় জোয়ান বুড়ো সকলের দৃষ্টি মান্তাসাতে আটকে গেল। স্বয়ং নিসর্গ রিদ্দম চৌধুরীও কিছু সময়ের জন্য স্তম্ভিত হয়ে গেল, কিন্তু পরক্ষণেই সেই মুগ্ধতা এক চরম ঘৃণা আর রাগে রূপান্তরিত হল। তার হনু শক্ত হয়ে উঠল। সে রক্তচক্ষু নিয়ে মান্তাসার দিকে তেড়ে আসলো। কটাক্ষ করে বলল, এত সাজগোজ কিসের জন্য মান্তাসা? তুমি কি ইমার বার্থডে পার্টিতে এসেছো, নাকি নিজের শরীর প্রদর্শন করে বাজারের সস্তা নর্তকীদের মতো পুরুষদের নজর কাটতে এসেছো?